দশ বছরে জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার, বাঁশখালীতে প্রধানমন্ত্রী। আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। শৃঙ্খলা নষ্টকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান, ঘুরে দেখলেন মাতার বাড়ি সহ নানা উন্নয়নযোগ্য। রাষ্ট্রপতি নির্বাচন গড়াচ্ছে ভোটে, ইসি থেকে বিএনপির মনোনয়ন নিলেন 2 জন। রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়ন পত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়ন পত্র নিয়ে গেছেন। 11 দলীয় জোটের প্রার্থী এলজিপির কর্নেল অলি আহমদ। উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন। 11 দলের রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত, তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। 2 প্রধানমন্ত্রীর বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে জানালেন ভারতীয় হাইকমিশনার। ঢাকা দিল্লি সুসম্পর্ক প্রতিষ্ঠার আশা। প্রধানমন্ত্রী বাংলাদেশের we all respect him a lot and our prime minister of the people. Our মনে হচ্ছে when two leaders meet, lot of problems are solved. জি আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নি। জুলাই ইন্টারনেট স্লো করতে পলককে নির্দেশ দেন কাদের, কল রেকর্ড দাখিল। ইলিয়াস আলী গুমের ঘটনায় সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিশ্ব বাণিজ্য অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে বড় প্রবৃদ্ধি, অটোমেশনে বেড়েছে কন্টেইনার হ্যান্ডলিং বলছেন বিশ্লেষকরা। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি ডনকে কারাগারে, বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। অনেক ক্ষেত্রেই তারা স্বাস্থ্য সুবিধা পায় না, সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে উপজেলায় উপজেলায় যে 50 সদস্যের যে হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতাল প্রথম 30 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন উনি আরো 20 বেড যোগ করেছিলেন, 50 বেড হয়েছিল। আমরা এবার এই সরকারকে যেহেতু আপনারা নির্বাচিত করেছেন, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষকে যাতে আমরা, যেহেতু আমরা মানুষের কাছে ওয়াদা দিয়েছিলাম নির্বাচনের পূর্বে যে মানুষের কাছে আমরা ন্যূনতম স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই, সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বাংলাদেশের 503টা যে উপজেলা আছে প্রত্যেকটি উপজেলার স্বাস্থ্য হসপিটাল যে আছে সেই হসপিটালকে আমরা 101-50 থেকে আমরা 101 বেডে রূপান্তরিত করব, যাতে দেশের মানুষ স্বাস্থ্য সেবা পায়। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি গ্রাম অঞ্চলে যে আমাদের প্রাইমারি স্কুলগুলো আছে, এই স্কুলগুলোতে যদি আমরা দেশকে গড়তে চাই তাহলে আমাদের ছোট ছোট শিশুরা যে আছে তাদেরকে আমাদের সঠিকভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। এবং সেই জন্যই আমরা জানি যে বহু শিশু আছে যারা স্কুলে হয়তো যায় ঠিকই, কিন্তু নতুন জামা বা স্কুলের জন্য যে জামা কাপড় দরকার সেটি তাদের বাবা মা হয়তো কিনে দিতে পারে না। সেই জন্য প্রায় 1,20,00,000 শিশু সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এদেরকে আমরা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা তাদেরকে পোশাক ব্যবস্থা করে দেব সরকারের পক্ষ থেকে। তাদেরকে যেমন নতুন বই দেওয়া হবে, এইসব ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা স্কুল ড্রেসেরও ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে আমরা চাই দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি, যেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ এই দেশের ভাগ্য যেমন বদলাবে, এই দেশের মানুষের ভাগ্য একই সাথে বদলাবে। কিন্তু দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা 86 সালে এই চট্টগ্রামে সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে অংশগ্রহণ করেছিল। এবং
তাদের সাথে একটি গুপ্ত বাহিনী তাদের সাথে সেদিন নির্বাচনে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হয়েছিল, একই সাথে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। এই গুপ্ত বাহিনীকে আমরা আবারও পরবর্তীতে দেখেছি যে 96 সালে আবার দেশের মানুষের সাথে গাদ্দারি করে তারা আবার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে তারা অবস্থান করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা চট্টগ্রামের মানুষ, এই চট্টগ্রামে দেশি বিদেশি বহু মানুষের বিনিয়োগের কলকারখানা আছে। আপনারা খুব ভালো করেই জানেন, আপনাদের এই চট্টগ্রামের মানুষ ব্যবসার সাথে বিভিন্নভাবে ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন ধরনের ব্যবসাতে চট্টগ্রামের মানুষ দেশের অন্যান্য জায়গার তুলনায় তুলনামূলকভাবে বেশি মানুষ এখানে ব্যবসা বাণিজ্য করে। কাজে যেহেতু আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা জানেন যে ব্যবসা করতে হলে একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার। কারণ শান্তিপূর্ণ পরিবেশ হলে ব্যবসায়ীরা ভালোভাবে কাজ করতে পারে, সেটি দেশি হোক বিদেশি হোক, ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে। এবং যদি দেশে শিল্প কারখানা গড়ে উঠে, ব্যবসা সম্প্রসারিত হয়, তাহলে আমার দেশের সন্তানেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, আমার দেশের নারীরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। ফলে দেশের মানুষের আয় উন্নতি বাড়বে, দেশের মানুষের ভাগ্যের চাকা আস্তে আস্তে পরিবর্তিত হবে। কিন্তু আমরা দেখছি যে একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা জানি বিগত স্বৈরাচার ফ্যাসিবাদের সময় বাংলাদেশের গ্যাস, বিদ্যুৎ এইসব নিয়ে তারা বিভিন্ন রকম পরিকল্পনা করেছে, যেই পরিকল্পনা মানুষের কাজে আসে নাই, যেই পরিকল্পনা ভালো ছিল না দেশের জন্য, কাউকে হয়তো বিশেষ সুবিধা দেওয়ার জন্য তাদের পক্ষে পরিকল্পনা গ্রহণ করেছিল। আমরা এই পরিকল্পনাগুলোর উপর তাদের এই যে অপরিকল্পিত পরিকল্পনা ছিল, অপরিকল্পিত পরিকল্পনাগুলোর জন্য আমরা কাজ করছি। এবং ইনশাআল্লাহ শীঘ্রই আমরা বাংলাদেশের জাতীয় সংসদে আমরা সারা দেশের মানুষের কাছে উপস্থাপন করব যে আগামী 10 বছর আমাদের বিদ্যুৎ ব্যবস্থা, আমাদের গ্যাস ব্যবস্থা কি হবে, যাতে করে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে, ব্যবসায়ীরা যাতে করে আশ্বস্ত হতে পারে এই দেশে বিদ্যুৎ গ্যাস সবকিছু থাকবে। কিন্তু মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। প্রিয় ভাই বোনেরা, আমরা যেখানে প্রতিদিন পরিশ্রম করছি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমরা যেখানে প্রতিদিন পরিশ্রম করছি দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য, কিছু সংখ্যক লোক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনারা 12 তারিখের নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছিল। কারণ বাংলাদেশের মানুষ জানে এই দেশে যদি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কেউ রাজনীতি করে থাকে, সেটি একমাত্র শহীদ জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করেছে। দর্শক, চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্য। জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে অচিরেই 10 বছরের পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সমাবেশে জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে কাউকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি। এ বিষয়ে বিরোধী দলের কোনো পরিকল্পনা থাকলে তা সংসদে তুলে ধরার পরামর্শ দেন তিনি। দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ। চট্টগ্রামে প্রধানমন্ত্রীর প্রথম সফর ঘিরে সমুদ্রের পাড়ে লাখো মানুষের এই ঢল। হাত নাড়িয়ে লাখো জনতার মাঝে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারের হাতে নতুন ঘরের চাবি, ত্রাণ ও বিশেষ চাহিদা সম্পন্ন 10 জন ব্যক্তিকে অর্থ সহায়তা দেন তিনি। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব মানুষের সুখে দুঃখে পাশে থাকা, মানুষের ভাগ্যের উন্নয়নে বিশাল সমুদ্র সম্পদকে কাজে লাগানো হবে বলে জানান তিনি। এই যে আমাদের সামনে বিশাল সমুদ্র, এটি হচ্ছে এই বাংলাদেশের সম্পদ, এই দেশের সম্পদ, এবং সেজন্যই এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায়, তার জন্য আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম। জ্বালানি ও বিদ্যুৎ খাতকে সময়োপযোগী করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান সরকার প্রধান। বলেন, জাতীয় সংসদে পরিকল্পনা পেশ করে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের শান্তি শৃঙ্খলা কেউ যেন বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। জাতীয় সংসদে উপস্থাপন করব
উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাঁশখালী উপজেলায় আসলেন এবং তিনি ঘোষণা দিলেন এই এলাকায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে এবং তিনি আজকে এখানে 100 জন মানুষের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন। সাইফুল ইসলাম, নিউজ 24, বাঁশখালী, চট্টগ্রাম। চট্টগ্রাম ও কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মাতারবাড়ি সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন, দেখা করেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথে। একই সাথে অংশ নেন মত বিনিময় সভায় আর বলেন গ্যাস অনুসন্ধানের কাজ বাপেক্সকে না দিয়ে বিদেশিদের হাতে তুলে দিয়েছিল ফ্যাসিবাদী সরকার। আজ দেশবাসীকে তারই খেসারত দিতে হচ্ছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম কক্সবাজার ও চট্টগ্রাম সফরের শুরুতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন তারেক রহমান। প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ দেন। চট্টগ্রামের বাঁশখালীতে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত বাহারছড়া এলাকার মানুষের পাশে দাঁড়ান তিনি। হাটহাজারীতেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তা দেন তিনি। ত্রাণ সামগ্রী ও নতুন টিনের ঘরের চাবি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্তরা। ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সেখানে মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান। আশপাশের দেশ নিজেরা এখান থেকে কূপ খনন করে গ্যাস নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে হয়তো খোঁজখবর করলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ গ্যাসটাই তারা ওই দিক থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের নিজস্ব খনি, এই ফ্যাসিবাদের সময় নিজস্ব খনি তারা, এই যে আমাদের যে বাপেক্স আছে তাদেরকে কোনো কাজ করার সুযোগ দেয়নি তারা। ওই যে ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীনভাবে যে কাজগুলো চলে, পরে তার খেসারত তারা কিন্তু অর্থ করে নিয়ে গেছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। হাটহাজারীর মাইনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে প্রয়াত আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন তারেক রহমান। নাইম আলচিকো, নিউজ 24। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সকালে সিইসির কার্যালয় থেকে দলের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ফর্ম দুটি সংগ্রহ করেন। ইসি সচিব জানান, বিএনপি কারো নামে মনোনয়ন সংগ্রহ করেনি। স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সবশেষ 1991 সালে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন। প্রায় 3 যুগ পর রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরগরম রাজনীতির মাঠ। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সিএএমএম নাসিরউদ্দিনের কার্যালয় থেকে দলের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী ফর্ম দুটি সংগ্রহ করেন। রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়ন পত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়ন পত্র নিয়ে গেছেন। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনে ভোট দেবেন 12,86,555 জন। 14 মে থেকে 31 জুলাই পর্যন্ত আমাদের ভোটারের সংখ্যা বেড়েছে 3,09,315। আচরণবিধি বলার গুণন আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি, নথিটা প্রক্রিয়াজাত আছে। ভোটের সময় পেছানো হলে নতুন ভোটার অন্তর্ভুক্ত করতে নিবন্ধনের সময়ও বাড়ানো হতে পারে বলেও জানান ইসি সচিব। তারিখ পরিবর্তন হয় তাহলে সেটা। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দুপুরে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই তথ্য জানান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এই প্রক্রিয়ায় অংশগ্রহণের সিদ্ধান্ত, এমনটি জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করতে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের বাসভবনে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। উপস্থিত ছিলেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেন দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন
আমাদের 11 দলেরই শরিক দল, এলডিপির সম্মানিত চেয়ারম্যান বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। 11 দল এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ জানান, জনগণের স্বার্থেই এই সিদ্ধান্ত। আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। গণতন্ত্রের স্বার্থেই বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান বিরোধী দলীয় নেতা। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত, তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। 1991 সালের নির্বাচনের পর এ নিয়ে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে বিরোধী দল। শনুর রহমান, নিউজ 24, ঢাকা। নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়ালেখা ফ্রি করবে সরকার, জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় কথা জানিয়েছেন তিনি। আরও বলেন, নারীদের সমতা ও নেতৃত্ব বাড়াতে সরকার আরও নানান পদক্ষেপ নিচ্ছে। সবার স্বাস্থ্য সুরক্ষায়ও নেওয়া হচ্ছে নতুন নতুন পদক্ষেপ। নতুন করে স্পোর্টস শিশুদের, বিশেষত নারীদের প্রতিভা বিকাশে সহায়তা করবে। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় নারীদের সমতার কথা বিবেচনায় রেখে সব পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। I share the message close to my heart. Every child deserves a safe, caring and inclusive environment to dream, to grow, to flourish. And every girl deserves the opportunity to rise and lead. প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে, এমনটি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুপুরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের খেলার জায়গার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, ভারত বাংলাদেশের মানুষের সম্পর্ক খুবই ভালো, সরকারি পর্যায়েও এই সম্পর্ক থাকবে বলে প্রত্যাশা তার। ভিসা প্রাপ্তিতে খরচ কমানো, ভিসা সেন্টার ও ভিসা প্রদানের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান হাইকমিশনার। প্রধানমন্ত্রী বাংলাদেশের, we all respect him a lot. আমি ওনার বক্তব্য শুনেছি অনেকবার, and he talked from his heart. এটা আমি দেখি। He is the people's person and our Prime Minister is also people's person. আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are solved. ইতালির রোমে 40 ঘন্টা আটকে থাকার পর ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশের 259 জন যাত্রী। দুপুর 12:30টার দিকে বিজি 306 ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রয়োজনীয় ওষুধ ও বিশ্রামের ব্যবস্থা করেনি বিমান কর্তৃপক্ষ। দীর্ঘ উৎকণ্ঠা, ভোগান্তি আর 40 ঘন্টার অনিশ্চয়তা শেষে দেশে ফিরলেন রোমে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 306 ফ্লাইটের 259 জন যাত্রী। দুপুর 12:30টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের অভিযোগ, রোমে নামার পর যান্ত্রিক ত্রুটির কথা বলে প্রায় 7 থেকে 8 ঘন্টা তাদের বিমানের ভেতরেই রাখা হয়। বিমান কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা ও বৈষম্যের কথাও বলেন তারা। বাংলাদেশ বিমানের অনেক গাফিলতি অবশ্যই ছিল, এটা আমি মনে করি আমার দিক থেকে, কারণ আমার 4 মাসের বাচ্চা নিয়ে আমি 39 ঘন্টা রোমের এয়ারপোর্টে বসেছিলাম। আমরা 8 ঘন্টায় বিমানে বন্দী ছিলাম। 8 ঘন্টার মধ্যে আমাকে বিমান থেকে নামতে দেয়নি। কোনো এয়ার ভেন্টিলেশন ছিল না, আমি এমনি ভয় পাচ্ছি, অনেক কষ্ট হয়েছে। অন অ্যারাইভাল ভিসা নেই এমন অজুহাতে প্রায় 170 জনকে আটকে রাখা হয় ফিউমিচিনো বিমানবন্দরের লাউঞ্জে। পর্যাপ্ত জায়গা না থাকায় মেঝেতে শুয়ে রাত পার করেন অনেকে। জরুরি ঔষধ ও ডায়াবেটিসের ইনসুলিন না পেয়ে অসুস্থ হয়ে পড়েন কেউ। এটা একটা চরম ভোগান্তি। আমাদের এখানে শিশুরা ছিল, তারপরে অনেক বৃদ্ধ বয়স্ক মানুষ ছিল, অসুস্থ রোগী ছিল। ওইখানে যাদের কানাডিয়ান এবং আমেরিকান পাসপোর্টধারী ছিল 80 জনকে তারা হোটেলে দিয়েছে এবং আমাদের 170 জনের মতো আমাদেরকে 2 দিন 2 রাত
এই এয়ারপোর্টের নিচে রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার বিজি 306 ফ্লাইটটি কানাডা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে কয়েক ঘন্টা ওড়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে শুক্রবার রোমের ফিউমিনিচো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। 24-এর গণ আন্দোলনের সময় জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট স্লো করে দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। পরে শেখ হাসিনা অনুমোদন দেওয়ার পর ধাপে ধাপে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। সেই ফোনালাপের রেকর্ড ইতিমধ্যে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। জি, আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নি। নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। জি, আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার। হ্যাঁ, একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না না, ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে। জি। এই ফোন কলের এক প্রান্তে সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, অন্য প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 24-এর গণঅভ্যুত্থানের সময় পলককে ইন্টারনেট স্লো করে দেওয়ার নির্দেশ দেন কাদের। পরে যা অনুমোদন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেওয়া হয় তার প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের দমনপীড়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের আন্দোলনে। আন্দোলন দমাতে মারণাস্ত্রের পাশাপাশি শুরু হয় হেলিকপ্টার ও ড্রোনের ব্যবহার। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয়, বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আন্দোলন দমনের বিভিন্ন কৌশল হিসেবে ইন্টারনেট প্রথমে স্লো করে দেওয়া এবং 18 তারিখ রাত 9টা থেকে ব্রডব্যান্ড কানেকশন বন্ধ করে দিয়ে এই গণহত্যা চালিয়েছিল তৎকালীন সরকার। প্রসিকিউশনের তথ্য বলছে প্রথমে ইন্টারনেট স্লো করে দেওয়া হয়, এরপর বন্ধ করে দেওয়া হয় ধাপে ধাপে। সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ সহ 4টি সোশ্যাল মিডিয়াকে বন্ধ রাখা হয়। এটাও সরকারের নির্দেশে, তারও ডকুমেন্টারি এভিডেন্স আমরা পেয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে ওবায়দুল কাদের নির্দেশ দিলেন, শেখ হাসিনা সেই নির্দেশটাকে অনুমোদন করলেন, কার্যকর করলেন জুনায়েদ আহমেদ পলক। অতএব তিনজনেরই সম্পৃক্ততা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইতোমধ্যে মামলার তথ্য প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 1.5 দশক আগে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মামলায় এই পরোয়ানা জারি করা হয়। চলতি বছরের 21 জুন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম উঠে আসে। এরপর 26 জুলাই রাতে তাকে বাসা থেকে আটক করে বিশেষ সামরিক পুলিশ শাখা। পরবর্তীতে তাকে বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখা হয়। পরোয়ানা জারির ফলে তাকে ট্রাইব্যুনালে তোলা হবে এবং এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। বিশ্ব বাণিজ্যের অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় ও বৃত্তে বড় প্রবৃদ্ধি হয়েছে। বিদায়ী অর্থ বছরে বন্দরের রাজস্ব আয় হয়েছে প্রায় 7,000 কোটি টাকা, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 27 ভাগ বেশি। একই সময়ে রাজস্ব ব্যয় কমেছে 16 কোটি টাকা। এর ফলে এক বছরে বন্দরের রাজস্ব উদ্বৃত্ত বেড়েছে 48.73%। বন্দর কর্তৃপক্ষ বলছে, বাণিজ্যিক কার্যক্রমের সম্প্রসারণ, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি এবং চলমান অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের ফলেই এটি সম্ভব হয়েছে। দারুণ এক বছর পার করল দেশের বৈদেশিক বাণিজ্যের লাইফলাইন চট্টগ্রাম সমুদ্র বন্দর। 2025-26 অর্থ বছরে 35,18,000 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং করে নতুন রেকর্ড করে এই বন্দর, যা আগের অর্থ বছরের তুলনায় 6.76% বেশি। এই সময়ে কার্গো হ্যান্ডেলিং বেড়ে হয়েছে 13,77,00,000 টনে। বেড়েছে জাহাজ হ্যান্ডেলিং এর সংখ্যাও। শুধু সংখ্যায় নয়, পরিচালনগত দক্ষতাও বেড়েছে এই সময়ে। এক বছর আগেও এই বন্দরে কন্টেনারবাহী প্রতিটি জাহাজের গড় অবস্থানকাল ছিল 2.5 দিনের বেশি, যা এখন নেমে এসেছে 2.38 দিনে। বন্দরের এমন সক্ষমতার ফলাফলও মিলেছে হাতে নাতে। বিদায়ী অর্থ বছরে বন্দরের রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে 6,801 কোটি টাকায়, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 27% বেশি। বন্দর নেতৃত্বের দক্ষ ব্যবস্থাপনায় আমাদের যে অংশগুলোতে অপারেশনাল দক্ষতা বৃদ্ধি সম্ভব, সব জায়গায়
একটা উপযুক্ত সিদ্ধান্ত সময় মতো নেওয়া গেছে, যার কারণে আমাদের বন্দরের আয় বৃদ্ধি পেয়েছে। রাজস্ব আদায়ের এমন সফলতার বিপরীতে কমেছে ব্যয়। এই সময়ে বন্দর পরিচালনার ব্যয় 2,388 কোটি থেকে কমে 2,372 কোটিতে নেমে এসেছে। এতে রাজস্ব উদ্বৃত্ত বেড়ে দাঁড়িয়েছে 4,429 কোটি টাকায়। অর্থনীতিবিদরা বলছেন, বন্দর পরিচালনায় অটোমেশন এবং পরিচালনগত দক্ষতা বৃদ্ধির ফলে এমন সফলতা পেয়েছে চট্টগ্রাম বন্দর। নিকট অতীতে যে অটোমেশন প্রক্রিয়া চালু করা হয়েছিল তার একটি পজিটিভ প্রভাব হয়তো আমরা দেখতে পাচ্ছি, যেটা মানে বন্দর যে মানে কন্টেইনার হ্যান্ডলিং ক্যাপাসিটি এবং লোকসান থেকে মুনাফায় চলে আসা এর একটা পজিটিভ প্রভাব। সেবার মানটা আরও বাড়ানো জরুরি। দিনে দিনে কিভাবে ডেলিভারি দেওয়া যায় সেই ব্যবস্থাটা করা উচিত। আমরা মনে হয় চট্টগ্রাম বন্দরকে সেই জায়গায় দেখতে চাই, সক্ষমতার জায়গাটা চট্টগ্রাম বন্দরের আরও বাড়াতে হবে। এই অগ্রগতি ধরে রাখতে অটোমেশন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং প্রশাসনিক জটিলতা নিরসনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়। গত বছরের 21 অক্টোবর মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ওমরা পালনের জন্য সৌদি আরব যেতে চেয়েছিলেন চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত বছর মামলার আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। মামলার 4 নম্বর আসামি ডন। ইতিমধ্যে এই মামলার যতজন আসামি আছে সবার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে এবং তারা যেন বিদেশ যেতে না পারে সেই মর্মেও নিষেধাজ্ঞা দেওয়া আছে। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর স্কাটনে নিজ ফ্ল্যাট থেকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদের এখনকার আয়োজনে পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।